হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ নিউজ আপনাদের সামনে ডিসকাস করতে এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আমরা নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে থেকে ত্রিপুরার বিভিন্ন লিডিং নিউজ পেপারে কিন্তু উঠে আসছে যে ষোড়শ অর্থ কমিশন 16th ফিনান্স কমিশন যেই রিপোর্ট দিয়েছে বা যেই রিপোর্ট বাজেট সেশন চলাকালীন পেশ করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা, সেই রিপোর্টের মধ্যে নাকি দেখলে বোঝা যায় যে ত্রিপুরা যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্সের শেয়ার পাবে সেই শেয়ারটা নাকি এই বছর আগামী 5 বছরের জন্য কিছুটা হলেও কমিয়ে দিয়েছে 16th ফিনান্স কমিশন। রিপোর্ট কিন্তু এটাই বলছে। সো আপনারা সবাই আমাদেরকে গতকালকে থেকে মেসেজ করছিলেন যে এই পুরো বিষয়টা আমরা যাতে ইজি ভাষায় আপনাদের বুঝিয়ে দেই যে এটার ফিউচার ইম্প্যাক্ট কি হতে পারে। রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট যেটা পুরোপুরি ত্রিপুরার জন্য আগে ছিল সেটা এখন বাতিল করে দেওয়া হয়েছে, মানে এখন থেকে আর এই অনুদানটা কেন্দ্র থেকে পাবে না ত্রিপুরা। এটা কি ইম্প্যাক্ট পড়তে পারে ত্রিপুরায়? ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা আপনারা বলতে পারেন যে এই প্রমোশনের যে ম্যাটারটা চলছে, ফিক্সড পে ইস্যুর জন্য চাকরির যে ম্যাটারটা চলছে, চারিদিকে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়ে আছে ত্রিপুরায়। না চাকরির দিকে কোনো পার্মানেন্ট সলিউশন পাওয়া যাচ্ছে, না ডিয়ারনেস অ্যালাওয়েন্সের যে ব্যবধান সেটা কমানোর দিকে কোনো পজিটিভ বার্তা পাওয়া যাচ্ছে সরকারের পক্ষ থেকে। সো আপনাদের কিন্তু চিন্তা হওয়াটা স্বাভাবিক। আমরা এই ভিডিওতে আপনাদের বলে দেব এই রিপোর্টে যা উঠে এসছে যে আগামী 5 বছর ত্রিপুরার জন্য বেশ কিছু জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র অনুদান বেশ কিছু সরিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, কতটুকু কমলো, প্রত্যেকটা টার্মের মিনিং কি কি, পত্রিকাতে কি উঠলো, এর মানে কি, সব একদম ইজি ভাষায় বুঝিয়ে দেব। এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখলে এরপর কোনো খান থেকে আপনাদের এই টপিকটার ব্যাপারে বুঝতে হবে না, ঠিক আছে? এই যে বলল 0.0641%, যেটা পত্রিকায় বলল 0.05% শেয়ার, সেটার মানে কি, মানে যেটা কমে গেল এখন ত্রিপুরার নতুন শেয়ার। কিসের শেয়ার এটা? 41% কি? রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট মানে কি? তার মানে এটাই কি বোঝা যায় যে ডিএ বা অষ্টম পে কমিশন ত্রিপুরায় ইমপ্লিমেন্ট হওয়ার যে স্বপ্ন দেখছিলেন আপনারা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা, সেটা কি এখন দেরি হতে পারে নাকি পুরোপুরি স্বপ্ন শেষ হয়ে গেল? আর চাকরি প্রত্যাশীরা যারা স্বপ্ন দেখছিলেন যে চাকরি আসবে কিনা, অলরেডি ফিক্সড পের যেই ইস্যুটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026 যে জাজমেন্টটা দিয়েছে, তারপরই কিন্তু ফিক্সড পের পলিসি ত্রিপুরাতে কিন্তু নেই। সেটার জন্য একটা আশঙ্কা করা যাচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি ফিক্সড পে রিক্রুটমেন্ট ত্রিপুরাতে কমে যাবে। এর ওপরে আবার এই রিপোর্ট। সো এর মানে কি, চাকরি কি আদৌ কমবে? সব কিছুর আনসার আমরা এই ভিডিওতে আপনাদের দিয়ে দেবো, একদম সোজা ভাষায় সোজা সাপটা কথায় আমরা এই একটা ভিডিওতে পুরো জিনিসটা আপনাদের এক্সপ্লেন করে দেবো যে এটা ভালো নাকি খারাপ, ভালো হলে কোন দিকে ভালো, খারাপ হলে কতটুকু খারাপ যেতে পারে, সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস বা সমস্ত চাকরি প্রত্যাশীদেরকেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব। ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি একদম ফুল সুইংয়ে নেওয়ার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই আমাদের কাছে বিভিন্ন আপকামিং লিখিত পরীক্ষার, চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে
অবশ্যই ভালো পরীক্ষায় কিন্তু ফলাফল আসবে। কোন কোন পরীক্ষার নোটস আছে ত্রিপুরার? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিডি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস আপডেটেড নোটস পেতে এক্ষুনি আপনারা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই দেখুন, এই দুটো আর্টিকেল গতকালকের ভেরি রেপিউটেড নিউজ পেপার যেটা হচ্ছে প্রতিবাদী কলম, সেই নিউজ পেপারে কিন্তু উঠে এসছে। প্রথম যে আর্টিকেলটা কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে, 16 অর্থ কমিশন রিপোর্ট, ত্রিপুরার ভাগ কমেছে। 2026 থেকে 2031 সালের জন্য 11তম অর্থ কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। যদিও রাজ্যগুলোর জন্য মোট করের ভাগ 41% অপরিবর্তিত রাখা হয়েছে, ত্রিপুরার মতো ছোট রাজ্যের ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে, যা রাজ্যের অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মূল আর্থিক ধাক্কা, বরাদ্দ কমলো 0.067% পতন। কেন এটি ত্রিপুরার জন্য গুরুতর সমস্যা? কেন্দ্রের উপর তীব্র নির্ভরশীলতা, রাজ্যগুলোর মোট ভাগ অপরিবর্তিত। এই জিনিসগুলোর মিনিং কি? কিভাবে ইম্প্যাক্ট পড়তে পারে আপকামিং দিনে? কর্মচারী আপনাদের জন্য, চাকরি প্রত্যাশী তোমাদের জন্য, ডিএ, প্রমোশন, 8 পে কমিশন, নতুন চাকরি নোটিফিকেশন, ফিক্সড পের ইস্যু। কি করে এই রিপোর্টের যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো কেন অ্যালার্মিং ত্রিপুরার জন্য, কেন জেনে রাখা জরুরি, সব কিছু আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা বলে দেই এই নিউজ আর্টিকেলটা কি। এই নিউজ আর্টিকেলটা হচ্ছে সেটা যে 16th ফিনান্স কমিশন, যিনাদের প্রতিনিধিরা সবগুলো স্টেট, ভারতের সবগুলো স্টেট ইনক্লুডিং ত্রিপুরা ঘুরে ঘুরে ওনারা কিন্তু সেখানে স্টেট গভর্নমেন্ট, যদি কোনো অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থাকে সেখানের ইম্পর্ট্যান্ট অফিসিয়ালস, পাবলিক রিপ্রেজেন্টেটিভসদের সাথে, ইভেন কি আগরতলা এসে ওনারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেই রিপ্রেজেন্টেটিভস ওনাদের সাথেও মিটিং করেছেন। কি কি ডিমান্ডস ওনারা লিস্ট করে নিয়ে গেছেন, তারপর সব রাজ্যগুলোর ডিমান্ড একসাথে বিবেচনা করে একটা রিপোর্ট বানিয়ে সেটা ওনারা কিন্তু প্রেসিডেন্টের কাছে নভেম্বর মাসে 2025 কিন্তু ওনারা জমা করেছিলেন। ঠিক আছে, এইবার সেই রিপোর্ট পেশ করা হয়েছে। কেন এখন পেশ করা হলো? কারণ বাজেট সেশন চলছে। 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি মানে গত পরশু দিন ইউনিয়ন বাজেট 2026-27 কিন্তু পেশ করা হয়েছে বাই ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি। সেটার সাথেই উঠে এসছে এই তথ্য, যেখানে যেই জিনিসটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে মানে এই যে ষোড়শ অর্থ কমিশন, মানে 16th ফিনান্স কমিশন, ওনারা যে রিকমেন্ডেশন দেবেন আগামী 5 বছরের জন্য, সেই রিকমেন্ডেশন অনুযায়ী ত্রিপুরা কিন্তু কেন্দ্র থেকে টাকা পাবে আপ টু 2031 পর্যন্ত। তার জন্য এই রিপোর্টটার ডেটাগুলো খুব জরুরি। এটা বলে দেয় ডাইরেক্টলি যে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কোন রাজ্যটাকে। তো এখানে দেখা গেছে ত্রিপুরার জন্য যে শেয়ারটা ছিল সেই শেয়ারটা এবার কমে গেছে। তাছাড়া একটা গ্র্যান্ট দিত, একটা অনুদান দিত, স্পেশাল গ্র্যান্ট ত্রিপুরাকে কেন্দ্র সরকার, সেটাও নাকি পুরোপুরি বাতিল হয়ে গেছে। এখন এগুলো কি বাতিল হয়েছে সব কিছু ইন ডিটেলসে আমরা বলে দেই। ঠিক আছে, এখন দেখুন, প্রথম আমরা একদম বেসিক থেকে আরম্ভ করি। প্রত্যেক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট, ভালো করে শুনে রাখবেন, প্রত্যেক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে। কি করে ট্যাক্স কালেক্ট করে? কিসের ওপর? যেমন ইনকাম ট্যাক্স কালেক্ট করে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কালেক্ট করে, কাস্টমস ডিউটি ইত্যাদি কালেক্ট করে। যতটুকু একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, একটা আর্থিক বছরে যতটুকু ট্যাক্স কালেক্ট করা হলো, মানে ধরুন টোটাল একটা ট্যাক্স অ্যামাউন্ট কালেক্ট করা হলো, এই ট্যাক্সের একটা পার্ট
ঠিক আছে, এই ট্যাক্সের একটা পার্ট, এই পার্টটা কত 41% পার্ট ভাগ করে ইকুয়ালভাবে দিয়ে দেওয়া হয় রাজ্যগুলোকে, যাতে ওনারা বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস বা যা যা টাকা লাগবে এদের উন্নয়নের জন্য সেগুলো যাতে ওনারা সেখান থেকে যাতে খরচ করতে পারে। মানে কেন্দ্র সরকার ট্যাক্সের বাবদ প্রত্যেক বছর একটা অর্থ বছরে যতটুকু ইনকাম করে তার 41% রাজ্যগুলোকে দিয়ে দেয় ইকুয়ালি ডিভাইড করে। কিন্তু এই যে ইকুয়ালি ডিভাইড করে সেটার ক্রাইটেরিয়াটা এবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেটার ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, বলেছে যে যেই সমস্ত রাজ্য জিডিপিতে কম কন্ট্রিবিউট করে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কম কন্ট্রিবিউট করে, এদের জন্য এই শেয়ারটা কমিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা ছোট রাজ্য, আপনারা নিশ্চয়ই জানেন, যদি 10 টাকা ত্রিপুরা সরকার আপনাদেরকে অ্যাজ এ স্যালারি বা পেনশন দেন, তার মধ্যে 9 টাকাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। সো ত্রিপুরা কিন্তু রেভিনিউ ডেফিসিট স্টেট, মানে নিজেদের রাজস্ব আয় করার রাস্তা খুবই কম। এই জায়গায় কেন্দ্রের উপরে পুরোপুরি নির্ভরশীল, 90% কেন্দ্রের উপরে নির্ভরশীল ত্রিপুরা। এই জায়গায় এই অনুদানটা কমে যাওয়া, হয়তো কম, অ্যামাউন্টটা কম। আর্লিয়ার শেয়ার কত ছিল, এই 41%-র মধ্যে, এই 41% কিন্তু সবগুলো স্টেটকে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে ত্রিপুরার শেয়ার ছিল 0.708%। এইবার নতুন রিপোর্টে দেখা গেছে ত্রিপুরার শেয়ার হচ্ছে 0.641%। কতটুকু কমলো, আগেরটা মানে 0.708, নতুনটা মাইনাস 0.641, কমে গেল 0.067%। এই 0.067% দেখতে কম হলেও এটা খুব জরুরি, কারণ ত্রিপুরার নিজস্ব যেই আয় করার রাস্তা কিন্তু নেই। ঠিক আছে, 5 বছরের জন্য আমরা যদি হিসেব করি, এই অ্যামাউন্ট যে কমলো 0.06%, এটাকেই পত্রিকাতে 0.05% লিখেছে। 5 বছরে গিয়ে এই টাকাটা অনেক কোটি কোটি টাকা হয়ে কিন্তু দাঁড়াবে, যেটা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল। এখন অনেকেই বলছে তো স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট সেম হয়ে এই রকম কেন হলো। সো এটার তো কোনো উত্তর নেই। এখন যেটা হয়েছে, এখন ওনারা নতুন ক্রাইটেরিয়া বের করেছেন। ত্রিপুরা জিডিপিতে কম কন্ট্রিবিউট করে, তার জন্য ত্রিপুরার যে শেয়ারটা, ট্যাক্সের ওপরে যে শেয়ারটা, সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে বাই 0.067%। ঠিক আছে, আর এই যে টোটাল যে ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স, জিএসটি, কাস্টম ডিউটি ইত্যাদি থেকে প্রত্যেক অর্থ বছরে কালেক্ট করে, ঠিক আছে, সেটার 41% সমস্ত রাজ্যে দিয়ে দেওয়া হয়। এই 41%-এর মধ্যে আগে পেত 0.708% শেয়ার ত্রিপুরা, এখন পাবে 0.641%, কমে গেল 0.067%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই যে টোটাল ট্যাক্সের ফিক্সড পার্ট কতটুকু, 41%টা এই যে সমস্ত রাজ্যে ইকুয়ালি ডিভাইড করে দিয়ে দেওয়া হয়, এটাকেই বলা হয় ডিভিজিবল পুল অফ ট্যাক্সেস। ডিভিজিবল পুল অফ ট্যাক্সেস বলা হয়। ঠিক আছে, কি বলেছি, ডিভিজিবল পুল অফ ট্যাক্সেস। এটা আগেও ছিল 41%, এইবারও 41%, এটা চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি, যে এই 41%-এর মধ্যে প্রত্যেকটা রাজ্য কতটুকু পাবে, কি ক্রাইটেরিয়াতে পাবে, সেই ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয়েছে, যেটা আমরা 16th ফিনান্স কমিশনের এই রিপোর্টে কিন্তু দেখেছি। ঠিক আছে, এইবার ত্রিপুরার পার্টটা এই 41%-এ কমে গেল। আরও আরেকটা জিনিস ত্রিপুরার জন্য স্টপ হয়ে গেল, সেটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট। এটার ব্যাপারে আমরা একটু পরে আসছি, আগে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করে নেই। ঠিক আছে, সো এখানে সিম্পল মিনিং আপনারা যদি জিজ্ঞেস করেন আমাদেরকে যে যদি 100 টাকা সেন্টার দিত, ধরুন 100 টাকা সেন্টার দেবে, কেন্দ্র দেবে প্রত্যেকটা রাজ্যকে। ঠিক আছে, এই 100 টাকার মধ্যে ত্রিপুরার জন্য যতটুকু আগে বরাদ্দ করা হতো, ধরুন কথার কথা বলছি 1 টাকা বা 2 টাকা, এটা এখন কমে যাবে। ঠিক আছে, এটা এখন কমে যাবে। এই যে পার্সেন্টেজটা 0.067%, এটা কিন্তু কম, আপনারা দেখতে কম লাগতে পারে আপনাদের, যে এটা আর কি পার্সেন্টেজ, 1%ও না, কিন্তু না, এটাই ভুল। এখানে কোটি কোটি টাকার হিসেব। ঠিক আছে, কিন্তু এই ত্রিপুরার মতো একটা ছোট রাজ্যের জন্য এই 5 বছরে এত পার্সেন্ট কম, কিন্তু এই কমটার অ্যামাউন্ট টাকার দিকে হিসেব করলে হয়ে যেতে পারে কত,
হান্ড্রেডস অফ ক্রোর্স কিন্তু হয়ে যেতে পারে ত্রিপুরার জন্য, যেটা ত্রিপুরা সরকার এখন পাবে না। একটা বড় ধাক্কা ত্রিপুরা সরকারের জন্য। অলরেডি ফিক্সড পের ইস্যু নিয়ে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা সরকারকে একটা বড় ধাক্কা দিয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত ফিক্সড পের কর্মচারীদের রেগুলার করতে। এখন ত্রিপুরা সরকার প্ল্যান করছে এসএলপি ফাইল করবে। প্রচুর টাকা দরকার ত্রিপুরার জন্য। এর মধ্যে 16th ফিনান্স কমিশনের এই রিপোর্ট। সো এই যে গ্যাপটা হয়ে গেল, তার জন্য কি ডিএ কি দেবে না, না ডিএর অ্যামাউন্টটা কমে যাবে, নাকি দেরি হবে? আর আপকামিং চাকরির নোটিফিকেশন কি আসবে না, নাকি 8th পে কমিশন ত্রিপুরা ইমপ্লিমেন্ট হতে দেরি হবে? এই জিনিসগুলো আমরা আপনাদের বলে দেব, ঠিক আছে? রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট স্টপ হয়ে গেছে। এই শেয়ারটা কমেছে। নাম্বার 1, রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট কমপ্লিটলি স্টপ হয়ে গেছে। দেখুন, ত্রিপুরা আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা এক্সট্রা টাকা পেত। কি পেত? একটা এক্সট্রা টাকা। কারণ ত্রিপুরা খুবই ছোট ও অনুন্নত একটা রাজ্য, লেস ডেভেলপড অ্যান্ড স্মল স্টেট, সেই ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? সেটাকে বলা হতো কি রেভিনিউ মানে রাজস্ব, ডেফিসিট মানে ঘাটতি, গ্র্যান্ট মানে অনুদান। যেহেতু ত্রিপুরা রাজস্ব আয় করার সোর্স কম, তার জন্য ত্রিপুরাকে বলা হতো রেভিনিউ ডেফিসিট স্টেট, ঠিক আছে? সো রেভিনিউ ডেফিসিট স্টেটগুলোর জন্য কেন্দ্র একটা অনুদান দিত, সেটাকেই বলা হয় রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট। বেসিক্যালি আর্থিক সাহায্য, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ঠিক আছে? এই যে এক্সট্রা একটা সাপোর্ট দিত, যেগুলো অন্য রাজ্য পেত না, শুধুমাত্র রেভিনিউ ডেফিসিট যে রাজ্যগুলো, ছোট রাজ্যগুলো, লেস ডেভেলপড রাজ্যগুলো, সেগুলো পেত। সেই জিনিসটা এখন স্টপ হয়ে গেল ত্রিপুরার জন্য, এই অ্যাজ পার দ্য রিপোর্ট অফ দ্য 16th ফিনান্স কমিশন। এটা এই 0.067% যে কমে গেল শেয়ার, এটার থেকেও একটা বিরাট লস কিন্তু ত্রিপুরা সরকারের জন্য, ঠিক আছে? এখানে এই মানে কেন কমে গেল বা রেভিনিউ ডেফিসিট গ্র্যান্টটা কেন স্টপ হয়ে গেল? কারণ প্রথমেই বলে দিই, এই যে ডিস্ট্রিবিউট হলো 41% আমরা বলেছিলাম প্রত্যেকটা রাজ্যকে দিয়ে দেওয়া হয়, এটা কি করে দিয়ে দেওয়া হবে, কি ক্রাইটেরিয়া মেনে ভাগ করা হয় যে কোন রাজ্য কতটুকু পাবে, সেই ক্রাইটেরিয়াটা ওনারা এবার চেঞ্জ করেছেন। 41%টা আগের মতোই আছে। ওনারা বলেছেন যেই রাজ্যগুলো ভারতের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে বেশি কন্ট্রিবিউট করবে, এদেরকে এই 41% থেকে বেশি শেয়ার দেওয়া হবে। ত্রিপুরার অর্থনীতি যেহেতু ছোট, সিন্স ত্রিপুরাস ইকোনমি ইজ স্মলার, তার জন্য ত্রিপুরার শেয়ার কিন্তু আরও কমে গেছে, ঠিক আছে? আরও কমে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সেন্ট্রাল ট্যাক্সের রেভিনিউতে ত্রিপুরার যে জিনিসটা কমলো, এটার জন্য ইম্প্যাক্ট পড়তে পারে সরকারের বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য। যেই টাকা পাবে বা খরচ করতো গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট, সেটা এর মানে ডেভেলপমেন্ট কম হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, আপনারা অনেকেই বলছেন ডিএ কেন দেওয়া হচ্ছে না, কবে দেবে? এখন একটা চারিদিকে এমন পরিস্থিতি, নেক্সট বাজেট সেশন হচ্ছে মার্চ মাসে, যদি ডিএর কোনো আপডেট আসে সেখানেই আসে। কিন্তু এই জিনিসটা, এই যে রিপোর্টটা উঠে এলো, এটা কি একটা কোনো মাথা ব্যথার কারণ হতে পারে ত্রিপুরা সরকারের জন্য? অবশ্যই হবে। কেন? কারণ কেন্দ্রের থেকে ত্রিপুরাকে যে সাহায্য করতো, অনেক কিছু জিনিস সেখানে কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা ডিএর মধ্যে ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই ফেলবে। কেন? কারণ ডিএ দেওয়াটা রাজ্যের কর্তব্য, সেন্ট্রালের দায়িত্ব না। স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজদের ডিএ দেওয়াটা, কি করে স্টেট গভর্নমেন্ট টাকা ম্যানেজ করবে, এটা স্টেট গভর্নমেন্টের ওপরে, ঠিক আছে? সো অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্ট এই জিনিসগুলো নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবেন, বলে কোনো না কোনো একটা রাস্তা বের করবেন। কারণ অলরেডি ত্রিপুরার এমপ্লয়িজরা অনলি 36% ডিএ পাচ্ছে, যেখানে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, যে স্টেটগুলোর জিডিপি কম, সেখানে সরকারি কর্মচারীরাও কিন্তু ত্রিপুরা থেকে বেশি পাচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ঠিক আছে? আসামের মতো রাজ্যে অলরেডি, হ্যাঁ, আসামের রেভিনিউ অনেক বেশি ত্রিপুরা থেকে, কিন্তু আসামও একটা নর্থ ইস্টের রাজ্য, সেখানেও কিন্তু 8th পে কমিশনের কমিটি গঠন করার অনুমোদন কিন্তু দিয়ে দিয়েছে আসাম সরকার, ঠিক আছে? এই রেভিনিউ ডেফিসিট গ্র্যান্টের ব্যাপারে আমরা আরও বলবো, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই, এছাড়া এই গ্র্যান্টটা তো কেটে দেওয়াই হয়েছে, আর কোনো স্পেশাল গ্র্যান্ট ত্রিপুরার জন্য দেওয়া হয়নি এই 16th ফিনান্স কমিশনের এই রিপোর্টে, ঠিক আছে? এটা সরকারের জন্য মিনিং কি? যে সরকারের কাছে এখন কম টাকা আসবে আগামী 5 বছর, 2031 পর্যন্ত।
রাস্তা বানাতে, হসপিটাল বানাতে, স্কুল বানাতে, কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে, কোনো পাবলিক ওয়েলফেয়ার স্কিমস করতে। বাস এটা একদম সোজা কথা। ঠিক আছে, চাকরি প্রত্যাশীদের জন্য, জব এক্সপিরিয়েন্সদের জন্য এটার কি মিনিং হতে পারে যে নতুন চাকরি নোটিফিকেশন কম আসতে পারে, কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে নিয়োগ বাড়তে পারে, নতুন নিয়োগের যে প্রক্রিয়া সেটা ধীর গতিতে হতে পারে, কম্পিটিশন বাড়তে পারে, কারণ জব নাম্বার অফ পোস্ট ইন ইচ জব উইল রিডিউস। ঠিক আছে, আর যারা আপনারা অলরেডি সরকারি কর্মচারী আছেন আপনাদের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে, আপনাদের যে ডিএ এরিয়ার, ঠিক আছে, বা অন্যান্য যা বেনিফিট আছে সেগুলো পেতে এখন দেরি হতে পারে, ডিলে হতে পারে। ঠিক আছে, কারণ এই দপ্তরগুলোর উপরে কেন্দ্রের অনুদান কমে গেলে বাজেটের যে টাকা ত্রিপুরা গভর্নমেন্ট অ্যালোকেট করবে সেগুলো ঠিকঠাকভাবে ইউটিলাইজ করার জন্য মানে একদম প্রেশার কিন্তু থাকবে, খুব প্রেশার থাকবে। সো এখান থেকে টাকা কি করে গভর্নমেন্ট ম্যানেজ করবে এটাও আমরা আপনাদের বলে দেই। ত্রিপুরা সরকার আপনাদের যেমন ডিএ যদি দিতে চায় কোন জায়গা থেকে ম্যানেজ করবে, আর কি কোনো রাস্তা নেই ম্যানেজ করা যে সব কিছু কমে যাচ্ছে, ফিক্সড পের কেস ত্রিপুরা সরকারের এগেনস্টে, নতুন চাকরি আসবে না, এখন কি করে টাকা অ্যারেঞ্জ করতে পারে। ঠিক আছে, সো এটা আমরা আপনাদের বলে দিই। প্রথমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট যেটা কমপ্লিটলি স্টপ হয়ে গেছে। এটা একটা এক্সট্রা মানি ছিল যেটা কেন্দ্র সরকার থেকে দেওয়া হতো সেই রাজ্যগুলোকে, যেগুলোর ইনকাম যতটুকু ওনারা ইনকাম করেন, যতটুকু ওনারা কী করেন ইনকাম করেন সেটা মানে কি বলবো, যতটুকু ওনারা খরচ করেন খরচের থেকে ইনকাম কম হয়। ঠিক আছে, তার জন্য সেগুলো সেই রাজ্যগুলোকে দেওয়া হতো কি রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট। ঠিক আছে, এই যতটুকু টাকা ইনকাম হতো গভর্নমেন্টের তার থেকে খরচ বেশি হতো, আর ইনকামের টাকা দিয়ে গভর্নমেন্ট চালানোর মতো ক্ষমতা নেই রাজ্যগুলোর, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট দেওয়া হতো, যেটা এখন কমপ্লিটলি কিন্তু স্টপ হয়ে গেছে। যদি কোনো রাজ্যের ইনকাম তার যে নেসেসারি এক্সপেন্স মানে এক্সপেন্ডিচার খরচ থেকে যদি কম হয়, কেন্দ্র এক্সট্রা টাকা দেয় যেটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট। ঠিক আছে, এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ মানে হচ্ছে আয়। ঠিক আছে, এটা হচ্ছে সেই টাকাটা যেটা রাজ্যগুলো আয় করে বা ইনকাম করে। ঠিক আছে, যেমন কিসের থেকে, স্টেটের যেমন বিভিন্ন ট্যাক্স আছে, যেমন লিকার ট্যাক্স মানে যেই তোমাদের বিভিন্ন লিকার শপসগুলো আছে সেগুলো থেকে ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি ইত্যাদি। ঠিক আছে, তারপর আছে যেমন ফিজ, অন্যান্য আদার স্টেট ইনকাম, সেন্ট্রাল ট্যাক্স থেকে শেয়ার, এগুলো হচ্ছে রেভিনিউ সোর্স যেখান থেকে রাজ্যগুলো কালেক্ট করে মানে আয় করে, ইনকাম করে। ঠিক আছে, আরেকটা কি এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি খরচ। ঠিক আছে, মানে এমন কিছু খরচ আছে যেগুলো কমিটেড এক্সপেন্ডিচার, যে রাজ্যের খরচ করতেই হবে। এখন যদি এমন হয় যে কমিটেড না খরচ করে পারবে না কিন্তু ইনকাম নেই, সেই রাজ্যগুলোকেই দেয় রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট, যেটা এখন কমপ্লিটলি ত্রিপুরার জন্য কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। এই কমিটেড এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে সরকারি কর্মচারীদের স্যালারি, পেনশন। ঠিক আছে, তারপর যেমন স্কুল, হসপিটাল বা পুলিশ রান করার জন্য যেই টাকা ব্যয় করতে হয়, বেসিক প্রশাসন চালানোর জন্য যে টাকা ব্যয় করতে হয়, বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমসের জন্য যে টাকা গভর্নমেন্টের ব্যয় করতে হয়, এগুলো স্টপ করা যাবে না। ঠিক আছে, রেভিনিউ ডেফিসিট তখনই হয় যখন ইনকাম খরচ থেকে, খরচ তুমি বেশি করছো, তোমার ইনকাম কম, তাহলে কি তোমার মধ্যে মানে তোমার ইনকামে ঘাটতি আছে, তো সেটাকেই বলা হয় রেভিনিউ ডেফিসিট। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা বলি ত্রিপুরা যদি নিজেদের বিভিন্ন জিনিস নিয়ে ট্যাক্স মিলিয়ে বা বিভিন্ন সোর্স থেকে 8,000 কোটি টাকা, ফর এক্সাম্পল 8,000 কোটি টাকা যদি মানে কি করে ইনকাম করে, আর্ন করে, ঠিক আছে, কিন্তু ত্রিপুরার এক্সপেন্ডিচার মানে খরচ করতে হবে 10,000 কোটি টাকা, খরচ করতে হবে 10,000 কোটি টাকা, ইনকাম করে 8,000, খরচ করতে হবে 10,000 কোটি টাকা। তো ঘাটতি কতটুকু আছে, 2,000 কোটি টাকার ঘাটতি আছে ত্রিপুরার। এই যে 2,000 কোটি টাকা এটা ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরাকে দিত, যাতে প্রশাসনিক কাজ কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয়। এইবার এই যে ঘাটতির টাকাটা কমপ্লিটলি স্টপ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ পার দ্য রিপোর্ট অফ দ্য 16th ফিনান্স কমিশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, অ্যাজ পার দিস নিউজ আর্টিকেল যেটা গতকালকে প্রতিবাদী কলাম নিউজ পেপারে পাবলিশ হয়েছিল, এই গ্র্যান্টটা কমপ্লিটলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট, কারণ কারণ এই গ্র্যান্টটা দেওয়া উচিত ছিল, কারণ ত্রিপুরা হচ্ছে ছোটো রাজ্য যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই,
ট্যাক্স কালেকশন কম, কেন্দ্র যে ফান্ড, সেন্ট্রাল ফান্ড, সেটার উপরে ত্রিপুরা নির্ভরশীল বেশি। এই গ্র্যান্টটা বন্ধ করে দেওয়া মানে ত্রিপুরার মানে সরকারের উপরে আরও বেশি আর্থিক চাপ আসবে। বাজেটে অনেক কাটছাট হবে, ঠিক আছে। তারপর ডেভেলপমেন্ট করার জন্য কম টাকা থাকবে ত্রিপুরা সরকারের কাছে। চাকরি ও কর্মচারীদের উপর একটা বড় ইম্প্যাক্ট কিন্তু পড়বে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে এই জিনিসটা আপনাদের ইম্প্যাক্ট পড়তে পারে। তারপর আমরা আপনাদের আরেকটা জিনিস বলে দেবো যে ডিএ যদি গভর্নমেন্ট চায় এই অবস্থায় কি করে দিতে পারে। এর আগে আমরা বলে দিই আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026 প্রতিবাদী কলাম সেম নিউজ পেপারে কিন্তু উঠে এসছে, ষোড়শ অর্থ কমিশনে অনুদান হ্রাসে কমবে চাকরি, বন্ধ হবে ডিএ। কেন্দ্রীয় সরকার ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট গ্রহণের এবং প্রকাশের পর ত্রিপুরার জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসছে নীরবে, কোনো শিরোনাম ছাড়াই। রাজস্ব ঘাটতি অনুদান বা রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট সম্পূর্ণ বাতিল করা হয়েছে। অথচ ত্রিপুরার মতো রাজ্য যেখানে নিজস্ব আয় নেই, সবটাই কেন্দ্রীয় সরকারের দান দক্ষিণার উপর নির্ভর, সেখানে রাজস্ব ঘাটতি একটি স্বাভাবিক বিষয়। বিজেপি যদিও বলেছিল কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে দেবে, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার 8 বছরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে উঠতে পারেনি। এখনও দিল্লি নির্ভরতা পুরোপুরি রয়ে গেছে। ত্রিপুরার জন্য এই সুযোগ বন্ধ করে দেওয়াকে কাগজে কলমে একটি নীতিগত সংস্কার বলছেন অর্থমন্ত্রী সীতারমন, কিন্তু বাস্তবে এর অভিঘাত পড়বে রাজ্যের অর্থনীতি, কর্মচারী ও বেকার যুব সমাজের উপর। পঞ্চদশ অর্থ কমিশনের সময় ত্রিপুরার সূচক ছিল 0.708%, ষোড়শ অর্থ কমিশনের সেই সূচক নেমে 0.641 অর্থাৎ সরাসরি 0.067 পয়েন্ট কমে গেছে ত্রিপুরার অংশ। তার উপর যে অনুদানটি রাজ্যের রাজস্ব ঘাটতি সামাল দিত সেটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্তের বাস্তব মূল্য দেবে কে? ত্রিপুরা নিজস্ব কর আদায় ক্ষমতা সীমিত, এ কথা অর্থ কমিশনের রিপোর্টই স্বীকার করা হয়েছে। শিল্পভিত্তি দুর্বল, বড় করদাতা নেই, ভৌগোলিক ও পরিকাঠামোগত সীমাবদ্ধতা এখানে তীব্র। কেন্দ্রের আর্থিক রিপোর্টে ত্রিপুরাকে বলা হয়েছে স্ট্রাকচারালি রেভিনিউ উইক স্টেট। প্রশ্ন আসে এরপরেও এমন একটি দুর্বল রাজ্যের কাছ থেকে হঠাৎ করে আত্মনির্ভর হয়ে ওঠার প্রত্যাশা কতটা বাস্তবসম্মত? রাজস্ব ঘাটতি অনুদান দেওয়া হতো দুর্বলতার সেই বাস্তবতার স্বীকৃতি হিসেবে। সেটি তুলে নেওয়ার অর্থ এখন রাজ্য সরকারকে নিজের সীমিত আয় থেকেই সব ব্যয় মেটাতে হবে। তারপর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি হয়ে দাঁড়াবে কর্মচারীদের ডিএ। ডিএ কোনো উন্নয়ন ব্যয় নয়, এটি আগাগোড়াই একটি রাজস্ব ব্যয়। পঞ্চদশ অর্থ কমিশনের সময় রাজস্ব ঘাটতি অনুদান, ডিএ ও বেতনের চাপ সামাল দিতে বড় ভূমিকা রেখেছিল। এখন সেই অনুদান না থাকলে অঘোষিতভাবে ডিএ বন্ধ হবে। রাজ্য শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএর ব্যবধান আরও বেশি হবে। এর সাথে বন্ধ হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়া, কারণ নতুন নিয়োগ মানে নতুন শুধু বেতন নয়, তার সঙ্গে জুড়ে যায় ডিএ, ভবিষ্যৎ পেনশন ও দীর্ঘমেয়াদী আর্থিক দায়। রাজস্ব ঘাটতি অনুদান উঠে গেলেও ডাবল ইঞ্জিনের কারণে মুখে কিছু প্রতিক্রিয়া প্রকাশ না করলেও নতুন নিয়োগে কড়া ছাঁকনি, এসেনশিয়াল পোস্ট অনলি নীতিতে চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের দিকে ঝোঁক বাড়বে। ফলে হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ যেমন সুপ্রিম কোর্টে যাবে, তেমনি সরাসরি আঘাত আসবে রাজ্যের চাকরি প্রত্যাশী বেকার যুব সমাজের উপর। রাজস্ব ঘাটতি অনুদান বাতিলের আরেকটি প্রভাব পড়বে ত্রিপুরার উন্নয়ন কর্মসূচিতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও এক্সটার্নাল এইডেড প্রকল্পে রাজ্যের অংশ বা ম্যাচিং শেয়ার জোগাড় করাই এখন কঠিন হয়ে উঠবে রাজ্যের জন্য। ফলে আগামী দিনে ওই সকল প্রকল্পে নিয়োজিত কয়েক হাজার কর্মচারীর চাকরিচ্যুতির সম্ভাবনা রয়েছে। আর এতে চালু প্রকল্পের বাস্তবায়নের কাজে ব্যাঘাত ঘটবে। বাস্তবে কাজের পরিসর ছোট করা, নতুন প্রকল্প নিতে রাজ্য সরকারের অনীহা শেষ পর্যন্ত খেসারত দিতে হবে সাধারণ মানুষ থেকে শুরু করে ওই সকল প্রকল্পে কর্মরত কর্মচারীদের। ষোড়শ অর্থ কমিশনের রিপোর্টে রাজস্ব ঘাটতি অনুদান বাতিল করে ত্রিপুরাকে বলা হয়েছে নিজের পায়ে দাঁড়াও। প্রশ্ন হলো যখন নিজের নিচের পায়ে মাটি শক্ত নয়, তখন ত্রিপুরার পক্ষে কি আদৌ এটা সম্ভব? এটাই কিন্তু উঠে এসছে আজকের প্রতিবাদী কলাম নিউজ পেপারে 3 ফেব্রুয়ারি 2026 ফ্রন্ট পেজে। একটা কি বলবো, একটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন চলে এসছে ত্রিপুরা সরকারের জন্য। এখন ফিনান্সিয়াল দিকে কি করে ম্যানেজ করে ডিএ ওনারা দেবেন, কি করে রেগুলার চাকরি দেবেন, কি করে ফিক্সড পেড থেকে রেগুলার করবেন, চারিদিকে চাপের মুখে কিন্তু এখন ত্রিপুরা সরকার। এই জায়গায় এখন কি হতে পারে? আপনারা বলতে পারছেন ডিএ কি বন্ধ হয়ে যাবে? নো, ডাইরেক্টলি ডিএ বন্ধ হবে না, ঠিক আছে। ত্রিপুরা সরকার সিম্পলি কিন্তু ডিএ দেওয়া পুরোপুরি বন্ধ করতে পারবে না, ঠিক আছে। এমপ্লয়িজরা ডিএ পাবে, কিন্তু সেটা একটু দেরি হতে পারে বা অ্যামাউন্ট কিন্তু কমে যেতে পারে, ডিলে হতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফিক্সড পের কেসটা সেটা আছে সুপ্রিম কোর্টে যাবে, মাইট বি প্রতিনিধিরা কথাবার্তা বলছেন, যেটা আমরা দুদিন আগে ভিডিওতে বলেছিলাম।
সো সেটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, মাইট বি সুপ্রিম কোর্ট থেকে এরিয়ার দেওয়ার যে ব্যাপারটা, সেটা থেকে হয়তো মুকুব করে দিতে পারে স্টেট গভর্নমেন্টকে, যে সেই এফেক্টটা এখন আগামী দিনে পড়বে এরকম বলতে পারে। কিন্তু তা হলেও এতজনকে একসাথে রেগুলার করে টাইমলি ডিএ দিয়ে অষ্টম পে কমিশন ঘোষণা করা কি এখন পসিবল, সেটা কিন্তু সময়ই বলবে। ঠিক আছে, এখন আমরা বলে দেই এই যে রিপোর্টটা, যার উপরে ভিত্তি করে প্রতিবাদী কলাম নিউজ পেপারে দুটো আর্টিকেল উঠলো, গতকালকে একটা, আজকে একটা। ঠিক আছে, এই রিপোর্টটা চলে এসছে ইউনিয়ন বাজেট, যেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ গত পরশুদিন পেশ করা হয়েছিল, সেটার সাথেই, ঠিক আছে, সেটার সাথে এই রিপোর্টটা কিন্তু টেবিল করা হয়েছিল লোকসভার কাছে। যে রিপোর্টটা 17 নভেম্বর 2025-এ 16th ফিনান্স কমিশনের যেই কমিটিটা ফর্ম করা হয়েছিল, ওনারা কিন্তু প্রেসিডেন্টের কাছে কিন্তু সাবমিট করেছিলেন। ঠিক আছে, সো এটার মানে এই যে ত্রিপুরা গভর্নমেন্টের এখন বিকল্প রাস্তা খুঁজতে হবে ডিএ দিতে। কি বিকল্প রাস্তা এখন আছে? ঠিক আছে, দেখুন এখন ত্রিপুরা কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পাবে যাতে কর্মচারীদের ডিএটা যাতে দেওয়া যায়। ঠিক আছে, মেইন আর পার্মানেন্ট সোর্স হচ্ছে কি ট্যাক্স। সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে 41% স্টেটগুলোতে ভাগ করে দিয়ে দেওয়া হয়। ত্রিপুরার এখন নতুন শেয়ার হচ্ছে 0.641%। ঠিক আছে, ত্রিপুরা এটা কোনো রিকোয়েস্ট বেসড ফান্ড না, মানে রিকোয়েস্ট করে এই টাকাগুলো পেতে হয় না, অটোমেটিক কিন্তু শেয়ার পেয়ে যায় ত্রিপুরা প্রত্যেক বছর এই ফান্ডটার। কিন্তু এই অ্যামাউন্টটা এখন কমে গেছে। সো এই কমে যাওয়া অ্যামাউন্টটা যতটুকু ত্রিপুরার কর্মচারীদের ডিএ দেওয়ার দরকার বা ত্রিপুরা সরকারের যতটুকু সদিচ্ছা ছিল, এই কম অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট হবে না সেই ডিএর পরিমাণের ওপরে। ঠিক আছে, ত্রিপুরার যদি টাকা লাগে, ত্রিপুরা এখন অন্যদিকেও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, বিভিন্ন স্কিমস যেমন মনরেগা আছে, MGNরেগা, ন্যাশনাল হেলথ মিশন আছে, সমগ্র শিক্ষা আছে, PM আবাস যোজনা আছে, জল জীবন মিশন আছে। কিন্তু এগুলোর থেকে টাকা আনলেও স্পেসিফিক স্কিমেই কিন্তু খরচ করতে হবে, স্যালারি বা ডিএর জন্য কিন্তু খরচ করতে পারবে না। সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের টাকাগুলো ডিএর উপরে খরচ করা যাবে না। সো এই রাস্তাটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আরেকটা জিনিস আছে কি, স্পেশাল অ্যাসিস্ট্যান্স বা স্পেশাল গ্র্যান্ট ফ্রম সেন্টার। ত্রিপুরা রিকোয়েস্ট করতে পারে মানে অ্যাসিস্ট্যান্সের জন্য, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য সেন্টারের কাছে বেশ কিছু বিষয়ে, যেমন ডিজাস্টার রিলিফ, যেমন কোনো ফ্লাড হলো বা ভূমিকম্প হলো বা সাইক্লোন ঝড় হলো, সেগুলোর ক্ষয়ক্ষতির জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ বা স্পেশাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। কিন্তু এগুলো কিন্তু কোনো গ্যারান্টিড না যে টাকা চাইলেই দেওয়া হবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করতেও পারে আবার নাও করতে পারে। ঠিক আছে, আর এই টাকাগুলো ডিএর জন্য খরচও করা যাবে না। ঠিক আছে, মেইন অপশন, দ্য অনলি অপশন ত্রিপুরার গভর্নমেন্টের কাছে যে জিনিসটা এখন বেঁচে আছে, যে ধার নিয়ে দিতে হবে, দে হ্যাভ টু বড়ো ফ্রম সেন্টার বা মার্কেট। এটা এখন মেইন অপশন, কারণ রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট এখন কমপ্লিটলি কিন্তু স্টপ হয়ে গেছে। তো ত্রিপুরা গভর্নমেন্টের যদি এখন এক্সট্রা টাকা লাগে ডিএ, স্যালারি, পেনশন দেওয়ার জন্য, ঠিক আছে, বেশ কিছু অপশন এখন বেঁচে আছে। সেটা হচ্ছে ওপেন মার্কেট বরোয়িং করতে হবে, ওপেন মার্কেট বরোয়িং বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোন নিতে হবে। বিভিন্ন যেই অর্থনৈতিক যেই বডিজগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে, যেমন আরবিআই এপ্রুভ লোনস নিতে হবে, বা বিভিন্ন যে ব্যাঙ্কসগুলো আছে সেগুলো থেকে লোন নিতে হবে। এর মানে ত্রিপুরা এইভাবে টাকা নিতে পারবে, কিন্তু এই টাকাগুলো নিলেও পরে ইন্টারেস্ট সহিত সেগুলো কিন্তু ফেরত দিতে হবে। ঠিক আছে, আগে আমরা যে আপনাদের বললাম যে যতটুকু ঘাটতি ছিল কেন্দ্র থেকে দিয়ে দেওয়া হতো, এখন ত্রিপুরাকে বলা হয়েছে যে এই ঘাটতিটাও তুমি নিজের উপরে দাঁড়িয়ে তুমি এই ঘাটতিটা নিজেই ফিল আপ করার চেষ্টা করো। ঠিক আছে, ত্রিপুরা এখন নিজেদের যেই স্টেটের যে রেভিনিউ, যেমন স্টেট ট্যাক্স আছে, ফি আছে, অন্য ইনকাম আছে, সেগুলো কি করে প্রপারলি ইউটিলাইজ করে ডিএ, নতুন চাকরি, 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ঠিক আছে, আমরা এখানে লিখেও দিয়েছি মেইন পয়েন্টসগুলো, আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানে পুরো জিনিসটা কি, যেটা গতকালকে থেকে বিভিন্ন লিডিং নিউজ পেপারে উঠছে বা বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হচ্ছে। সো এই ছিল মোটামুটি 16th ফিনান্স কমিশনের যে রিপোর্টটা পেশ হয়েছে, সেটার কমপ্লিট একটা চিত্র। হ্যাঁ, অবশ্যই ইম্প্যাক্ট পড়বে আপকামিং জবসে, ডিএতে, ফিক্সড পে ইস্যুটাতে কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করতে, তারপর 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করতে। সো এটার কিন্তু একটা লং লাস্টিং ইম্প্যাক্ট পড়বে অ্যাটলিস্ট আপ টু 2031, কারণ 16th ফিনান্স কমিশনের ওনারা যে রিপোর্ট পেশ করেন সেই রিপোর্ট অনুযায়ী
আগামী 5 বছরের যে খরচ সেটার কিন্তু রূপরেখা ওনারা দিয়ে দেন যে কতটুকু সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটগুলোকে হেল্প করবে। সেখানে যেহেতু ত্রিপুরার পাওনা করিটা আরও কমে গেল, অবশ্যই কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে ত্রিপুরার মানুষদের উপরে। সেটা আমরা আপনাদের সমস্ত আপডেট দিয়ে দেবো এই সংক্রান্ত কোনো আপডেট এলে। আর ডিএ আপনারা জিজ্ঞেস করছিলেন কবে দেবে, সেটা কিন্তু মার্চ মাসের বাজেট সেশনে একটা কিছু আপডেট আসতে পারে। কিন্তু এত দিকে এখন গভর্নমেন্টের উপরে চাপ, দেখা যাক গভর্নমেন্ট এখন কি সিদ্ধান্ত নেয়। আমরা আপনাদের খবর পেলেই আমরা কিন্তু জানিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। সমস্ত কর্মচারী ও পেনশনাররা আমাদের এই ভিডিও দেখে ইম্পর্ট্যান্ট আপডেট ও ইনফরমেশনগুলো যাতে জেনে যায়। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিওটা। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা চাকরি প্রত্যাশীরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।